হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের অর্থনীতি বিষয়ের সাথে বরাবরের মতো আমি আছি আসিফ আব্দুল্লাহ ওশান, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায়টা বাংলাদেশের শিল্প সম্পর্কিত যে অধ্যায়টা তৃতীয় অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে আমরা আজকের এই লেকচার 3-এ জানার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের এই অধ্যায়ের নামটা হচ্ছে কি বাংলাদেশের শিল্প। আমরা দেখো প্রথম অধ্যায়ে কিন্তু অর্থনীতির খাতগুলোর মধ্যে আমরা উৎপাদনশীল খাতের মধ্যে 3টা ভাগ দেখেছিলাম। একটা হচ্ছে কি বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, আর হচ্ছে কি সেবা এই 3টা খাত, তাই না? তাহলে দেখো, আজকের এই লেকচার 3-এর মাধ্যমে আমরা এই অর্থনীতির দ্বিতীয় পত্রের যে তৃতীয় অধ্যায়টা, সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা শেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে কি বাংলাদেশের শিল্প। আমরা প্রথমেই দেখে নিব আসলে শিল্প বিষয়টা কি। শিল্প বিষয়টা কি। দেখো, শিল্প কি? কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। দেখো কি এখানে কি লেখা আছে, যে কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে কি বলা হয়? শিল্প বলা হয়। দেখো, তাহলে শিল্প যদি আমরা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি, তা আমাদের যদি ঔষধ শিল্পের কথা বলি, তাহলে ঔষধ শিল্পে এটা কিন্তু আমাদের ঔষধ, এটা কিন্তু একটা শিল্প। এই সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যেমন রয়েছে তোমার হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তারপর হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালস, এরকম বিভিন্ন ফার্মাসিউটিক্যালস রয়েছে। এই যে তোমার হচ্ছে বেক্সিমকোর একটা কি বলে ফার্মাসিউটিক্যালস, বা স্কয়ার একটা ফার্মাসিউটিক্যালস, তারপর হচ্ছে একমি একটা ফার্মাসিউটিক্যালস, এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা ফার্ম, এরা কি তৈরি করে? একটা ঔষধ তৈরি করে। এই ঔষধটা হচ্ছে কি শিল্প, এবং তারা যে এক একটা প্রতিষ্ঠান, এরা হচ্ছে এক একটা ফার্ম। তাহলে তারা কি করছে? একটি সমজাতীয় দ্রব্য উৎপাদন করছে। সমজাতীয় দ্রব্যটা কি? সেটা হচ্ছে ঔষধ। এই সমজাতীয় দ্রব্য ঔষধ যে উৎপাদনকারী বিভিন্ন ফার্ম বা এই যে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যালের সমষ্টি, এটাই হচ্ছে কি আমাদের একটা শিল্প। এটা হচ্ছে কি আমাদের সর্বশেষ ঔষধ শিল্প। ঠিক একইভাবে যদি আমরা তৈরি পোশাক শিল্প বলি, তৈরি পোশাক শিল্পে আমাদের বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, এরকম বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। প্রত্যেকটা কোম্পানি কি হচ্ছে? এক একটা ফার্ম। প্রত্যেকটা কোম্পানি হচ্ছে কি একটা ফার্ম। সকলে কি করে? একটা সমজাতীয় দ্রব্য উৎপাদন করে। এই সমজাতীয় যে দ্রব্য উৎপাদন করছে, এই সকল ফার্মের সমষ্টিটাই হচ্ছে কি করছে? আমাদের তৈরি পোশাক উৎপাদন করছে, মানে বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করছে, যেটা আমরা রপ্তানি করে একটা আয় করতে পারছি। তাহলে এই যে বিভিন্ন ধরনের ফার্ম, এদের সমষ্টিটাই হচ্ছে কি আমাদের শিল্প। ঠিক একইভাবে বলা হয়েছে যে দেখো, কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে কি বলা হয়? শিল্প বলা হয়। ফার্মের সমষ্টিকে কি বলছি আমরা? শিল্প। তাহলে দেখো, এই যে এরকম ওষুধের ক্ষেত্রে যেমন বললাম বেক্সিমকো, স্কয়ার ফার্মাসি, তারপর হচ্ছে একমি, এরা কিন্তু একই জাতীয় বা সমজাতীয় দ্রব্য উৎপাদন করছে। সমজাতীয় দ্রব্যটা কি? সেটা হচ্ছে তোমার ঔষধ। তাহলে এরা যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তাদের সমষ্টিটাই হচ্ছে শিল্প, এবং এককভাবে যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বা একমি ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এরা হচ্ছে তোমার ফার্ম। তাহলে ফার্মের সমষ্টি হচ্ছে কি? শিল্প। আমরা যখন শিল্প নিয়ে পড়েছি এর আগে অর্থনীতি প্রথম পত্রে, তখনও কিন্তু আমরা ফার্ম এবং শিল্পের মধ্যে একটা পার্থক্য দেখেছি। এবং ফার্মের সমষ্টিগুলাই হচ্ছে কি ফার্ম যদি আমরা লিখি, ফার্মের সমষ্টি হচ্ছে কি? শিল্প। অনেকগুলো ফার্মের সমষ্টি আমাদের কি হচ্ছে? শিল্প। তাহলে আমরা শিল্প বিষয়টা কি, সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে একই বাজারে একই ধরনের দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি হচ্ছে কি আমাদের শিল্প। একই বাজারে একই ধরনের দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। যেমন এখানে আবার স্টিল শিল্প রয়েছে, বা ইস্পাত শিল্প, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিআরবি ক্যাবলস বা বিআরবি এরকম বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে। তারা কি করে? একটা স্টিল শিল্প তৈরি করে, বা স্টিল বা ইস্পাত তৈরি করে। এটাও কিন্তু একটা শিল্প। তাহলে দেখো, আমরা শিল্প বিষয়টা কি? অনেকগুলো ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প আমরা কি শিখে ফেললাম। এখন শিখবো আমরা শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি। শিল্পের বৈশিষ্ট্য মানে শিল্প কি কি বৈশিষ্ট্যের অধিকারী, বা শিল্প কিরূপ আচরণ করে। দেখো, প্রথমেই যদি আমরা দেখি কোনো নির্দিষ্ট শিল্পের সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক, মানে কি সমজাতীয় দ্রব্য উৎপাদন করছে। যেহেতু অনেকগুলো ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প, তাহলে কি ফার্মগুলো থাকছে কি অনেকগুলো। কোনো নির্দিষ্ট শিল্পে কি হচ্ছে? সমজাতীয়, মানে একই ধরনের দ্রব্য উৎপাদন করছে। সমজাতীয় মানে কি? একই ধরনের দ্রব্য উৎপাদন করা। সমজাতীয় হচ্ছে একই ধরনের দ্রব্য উৎপাদন করছে। এই রকম প্রতিষ্ঠানের সংখ্যা বা ফার্মের সংখ্যা থাকে কি একাধিক। অনেকগুলো ফার্মের সমষ্টি হচ্ছে কি আমাদের শিল্প। তারপরে দেখো, শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। শিল্প কি হয়? ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক একটা শিল্প এক এক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। যেমন ঔষধ শিল্প এক একটা ব্যবস্থাপনায় পরিচালিত হয়। তারপর তৈরি পোশাক শিল্প এক এক ব্যবস্থাপনায় তৈরি হয় পরিচালিত হয়। তারপর হচ্ছে বস্ত্র শিল্প এক এক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। চা শিল্প এক এক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। মানে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা এদের ক্ষেত্রে রয়েছে। মানে প্রত্যেকটা শিল্পে আলাদা আলাদাভাবে একক
ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তাহলে দেখছি কি শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত হয়। শিল্পের পরিধি ব্যাপক এবং পণ্যদ্রব্যের দাম নির্ধারণে বড় ভূমিকা রাখে। শিল্পের পরিধি কি, অনেকগুলো ফার্মের সমষ্টি যেহেতু আমরা শিল্প বলছি, তাহলে ফার্ম তো অনেক হতে পারে, সকল কিছু সমষ্টি যদি শিল্প হয় তাহলে শিল্পের পরিধি তো নিশ্চয়ই অনেক বেশি হবে, অর্থাৎ শিল্পের পরিধি কি হবে, ব্যাপক হবে এবং পণ্যদ্রব্যের দাম নির্ধারণে ভূমিকা পালন করে। এই যে দেখো আমাদের তৈরি পোশাক শিল্প যা আমাদের দেশে যেটা, সেখানে কি করে তারা গার্মেন্টস বিভিন্ন পোশাক তৈরি করে। এই যে ধরো আমরা যে টি শার্টটা পরে আছি বা আমরা যে প্যান্টটা পরে থাকি, এগুলাই হচ্ছে কি আমাদের কিন্তু তৈরি পোশাক শিল্প। এরা কিন্তু উৎপাদনের সাথে সাথে পণ্যদ্রব্যের কাঁচামালে কি পরিমাণ খরচ হলো, তাদের সকল ব্যয়ের পরে একটা মুনাফা অর্জনের জন্য, একটা আয় করার জন্য বা লাভ করার জন্য একটা নির্দিষ্ট দাম তারা সিলেক্ট করে দেয়, যে দামটাতে দ্রব্যটি বিক্রি হয়। তাহলে দেখো পণ্যদ্রব্যের দাম নির্ধারণ কারা করছে, এই শিল্প। শিল্প কি করছে, পণ্যদ্রব্যের দাম নির্ধারণে বড় একটা ভূমিকা রাখছে। তাহলে পণ্যদ্রব্যের দাম নির্ধারণে বড় ভূমিকা রাখে কারা, শিল্প। এরকম কিন্তু পরীক্ষা এমসিকিউ এসে থাকে যে শিল্প দ্রব্যের দাম নির্ধারণে নিম্নের কোনটি বড় ভূমিকা পালন করে, সেটা ফার্ম নাকি শিল্প, সেখানে কিন্তু শিল্প অবশ্যই অ্যান্সার হবে। তাহলে দেখো ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক। ফার্ম যেহেতু ছোট পরিসরে এবং শিল্প যেহেতু বড় পরিসরে, অনেকগুলো ফার্মের সমষ্টি যেহেতু শিল্প, সেহেতু ফার্মের তুলনায় শিল্পের যোগান কি হবে, ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক হবে। দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান, কিন্তু একচেটিয়া বাজারে এরূপ পার্থক্য নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, ফার্ম ও শিল্পের মধ্যে একটা পার্থক্য থাকে, কিন্তু একচেটিয়া বাজারে যেটা ফার্ম সেটাই কি হয়, শিল্প হয়ে যায়, মানে দুটো একই জিনিস বোঝায়। সে কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে, কিন্তু একচেটিয়া বাজারে এরূপ কোনো পার্থক্য বিদ্যমান থাকে না। একচেটিয়া বাজারে যে উৎপাদন করে সে এককভাবে উৎপাদন করে, সেখানে ফার্ম থাকার কোনো সম্ভাবনা থাকে না। সে কারণে যেটাই ফার্ম সেটাই সেখানে কি হয়, শিল্প হয়ে যায়, অর্থাৎ একচেটিয়া বাজারে যেটাই ফার্ম হয় সেটাই শিল্প হয়ে যায়। সেই কারণে একচেটিয়া বাজারে এই শিল্পের কোনো পার্থক্য নেই, ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে। দেখো শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। ডান দিকে নিম্নগামী বলতে বোঝায় যে এরকম বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমরা চাহিদা রেখার ক্ষেত্রেও কিন্তু দেখেছি যে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরকম শিল্পের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরকম বাম থেকে ডানে শিল্পের চাহিদা রেখাটাও কিন্তু এরকম হয় যে বাম থেকে ডানে নিম্নগামী। তাহলে আমরা কি বলছি, শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। শিল্পের বৈশিষ্ট্যগুলো কি, কোনো নির্দিষ্ট শিল্পের সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক, শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়, শিল্পের পরিধি ব্যাপক। শিল্পের পরিধি কেন বললাম ব্যাপক, যেহেতু অনেকগুলো ফার্মের সমষ্টি, সে কারণে শিল্পের পরিধি হয় ব্যাপক। পণ্যদ্রব্যের দাম নির্ধারণ করে শিল্প। ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক থাকে, কারণ ফার্মের থেকে শিল্প কি থাকে, আয়তনে বড় থাকে, কারণ অনেকগুলো ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে একটা পার্থক্য বিদ্যমান থাকে, কিন্তু একচেটিয়া বাজারের পার্থক্য থাকে না। আর সর্বশেষ কি, শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তাহলে শিল্প কি এবং শিল্প কিরূপ আচরণ করে, শিল্পের বৈশিষ্ট্যগুলো কি হয়, সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। আর সর্বশেষে কি দেখলাম, শিল্পের চাহিদা রেখা আমাদের ডান দিকে নিম্নগামী হয়, একটা চিত্রের মাধ্যমে শেখার চেষ্টা করলাম। তাহলে দেখো তারপরে কি আছে, বাংলাদেশের শিল্প খাত। বাংলাদেশের শিল্প খাত কয়টা খাতের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে 4টি শিল্প খাতের সমন্বয়ে গঠিত। এখানে আমরা কৃষি খাত যখন পড়েছি দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের কৃষি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কৃষি খাত 2টি উপখাতের সমন্বয়ে গঠিত। এখানে শিল্প খাত কয়টা উপখাতের সমন্বয়ে গঠিত, মানে শিল্প খাতের অন্তর্ভুক্ত যে বিষয়াবলী সেগুলোই হচ্ছে কি শিল্প খাতের উপখাত। তাহলে দেখো শিল্প খাতের উপখাত কতগুলো দেখছি আমরা, 4টি। প্রথমে হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত। প্রথম হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং খাত। মূলত কিন্তু শিল্প খাত বলতে আমরা সর্বাধিক পরিসরে কিন্তু এই ম্যানুফ্যাকচারিং খাতটাকেই দেখে থাকি, কারণ ম্যানুফ্যাকচারিং খাতটাই শিল্পের ক্ষেত্রে একটু বেশি পরিসরে থেকে থাকে। এই ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে বৃহৎ ও মাঝারি শিল্প থাকে, ক্ষুদ্রায়তন শিল্প থাকে। পূর্বে এই ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে শুধু বৃহৎ এবং ক্ষুদ্রায়তন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু এখন এই ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে বৃহতের সাথে মাঝারি শিল্পটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং খাত থেকে এই যে বিভিন্ন ধরনের শিল্প, তৈরি পোশাক শিল্পের কথা যে বললাম আমরা, এরকম তৈরি পোশাক শিল্প, ইস্পাত নির্মাণ শিল্প, ঔষধ শিল্প, এগুলাই হচ্ছে কি আমাদের ম্যানুফ্যাকচারিং খাত, মানে যেখানে বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদিত হয়। তারপরে হচ্ছে কি আমাদের খনিজ ও খনন খাত। খনিজ ও খনন খাত, খনিজ সম্পদকে আমরা খনিজ সম্পদকে বলতে কি কি বুঝে থাকি, কয়লাকে বুঝি, গ্যাসকে বুঝি, এগুলো কিন্তু আমাদের খনিজ খাত। এই খনিজ ও খনন হচ্ছে কি শিল্পের অন্যতম একটি উপখাত। এখানে কি রয়েছে দেখো, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল। পরিশোধিত তেল না, কিন্তু অপরিশোধিত তেল। খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, মানে এই খনিজ সম্পদের মধ্যে কোন কোন বিষয়াবলী রয়েছে বা খনিজ সম্পদের উপাদানগুলো কি কি, সেগুলাই হচ্ছে কি খনিজ সম্পদের অন্তর্ভুক্ত। তারপর রয়েছে অন্যান্য খনিজ সম্পদ ও খনন।
অন্যান্য যে সকল খনিজ সম্পদ রয়েছে যেমন কয়লা রয়েছে, এগুলো হচ্ছে কি আমাদের অন্যান্য খনিজ সম্পদ। তাহলে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, অন্যান্য খনিজ সম্পদ ও খনন। তারপরে হচ্ছে কি বিদ্যুৎ, গ্যাস ও পানি। তারপর হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্পও কিন্তু আমাদের শিল্পের একটি অন্যতম উপখাত। নির্মাণ শিল্প বলতে হচ্ছে বিল্ডার্স যে সকল কোম্পানিগুলো আছে, ডেভেলপার্সগুলো রয়েছে, সেগুলো হচ্ছে একটা নির্মাণ শিল্প। এটা হচ্ছে আমাদের শিল্পের তাহলে উপখাত কয়টা? শিল্পের উপখাত হচ্ছে 4টি। এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত। ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে কতগুলো রয়েছে? বৃহৎ ও মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, বৃহৎ ও মাঝারি শিল্প, আর হচ্ছে ক্ষুদ্রায়তন শিল্প। তারপর রয়েছে কি আমাদের খনিজ খনন খাত। খনিজ খনন খাতের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ ও খনন। তৃতীয় নম্বরে রয়েছে কি আমাদের বিদ্যুৎ, গ্যাস ও পানি। এবং চতুর্থ নম্বরে রয়েছে হচ্ছে আমাদের নির্মাণ শিল্প। তাহলে আমরা বাংলাদেশের শিল্পের 4টি উপখাত, যে 4টি উপখাতের সমন্বয়ে গঠিত, সেই 4টি উপখাত দেখে ফেললাম। তারপরে আমরা যদি পরের স্লাইডে যাই, দেখো এখানে আমাদের একটা শিল্পনীতির আওতায়, অর্থাৎ শিল্পনীতি কিন্তু আমাদের দেশে এ পর্যন্ত কতগুলো শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে সেই আন্দাজে কিন্তু আমরা 2010টাকেই নির্ভর করে আমরা আজকে ক্ষুদ্রায়তন শিল্পটা কি বা মাঝারি শিল্পটা কি বা বৃহদায়তন শিল্পকে এটা আমরা শেখার চেষ্টা করব। মূলত পরীক্ষায় কিন্তু শিল্পনীতি 2010 থেকেই আসে, তবে এখন যেহেতু আমরা 2022 সালে বসবাস করছি, 2016 সালটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। 2016 সালে শিল্পনীতিটা আমাদের সামনে চলে আসতে পারে। তবে আপাতত আমরা 2010 সালের শিল্পনীতি অনুযায়ী কোনটা ক্ষুদ্রায়তন শিল্প এবং কোনটা মাঝারি শিল্প, কোনটা বৃহদায়তন শিল্প সেটা শেখার চেষ্টা করব। তোমরা বইয়ের মধ্যে 2016 সালের নিয়ম শিল্পনীতি অনুযায়ী কোনটা ক্ষুদ্রায়তন শিল্প, মাঝারি শিল্প, বৃহদায়তন শিল্প এটা একটু দেখে নিবে। দেখো ক্ষুদ্রায়তন শিল্প সকল ক্ষেত্রেই কিন্তু একই কনসেপ্ট হবে। ক্ষুদ্রায়তন শিল্প ক্ষুদ্র জিনিস, মাঝারি শিল্প হচ্ছে একটু তার থেকে বড় এবং বৃহদায়তন শিল্প হচ্ছে আরেকটু বড়, মানে একদম বৃহৎ। এটা হচ্ছে আমাদের কি 3 ধরনের শিল্প আমরা পেয়ে গেলাম। এটা কি আছে আমাদের ম্যানুফ্যাকচারিং খাতের মধ্যে। তাহলে দেখো 2010 অনুযায়ী যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে ক্ষুদ্রায়তন শিল্পের মধ্যে, 2016তে তার থেকে একটু বেশি হবে, কারণ দেশ যেহেতু একটু উন্নতির দিকে যাচ্ছে, আমরা উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, টাকা পয়সার পরিমাণও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সেহেতু 2016 ওর শিল্পনীতি অনুযায়ী একটু বেশি হবে। তাহলে দেখো ক্ষুদ্রায়তন শিল্প 2010 অনুযায়ী আমাদের যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে, জমি ও কারখানা ভবন এটা কি আমাদের স্থায়ী সম্পদ, এটা হচ্ছে কি আমাদের কি স্থায়ী মূলধন। যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে, মানে জমি এবং কারখানা ভবন এই দুইটা ছাড়া, স্থায়ী সম্পদ এই দুইটা ছাড়া, সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ বিনিয়োজিত মূলধন কত? 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা বিনিয়োজিত মূলধন। যে সকল শিল্পে আমাদের বিনিয়োজিত মূলধন কত? 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা, সেটাকে কি বলবো আমরা? ক্ষুদ্রায়তন শিল্প বলবো। অর্থাৎ ক্ষুদ্রায়তন শিল্পে বিনিয়োজিত মূলধন সেটা হচ্ছে কি তোমার জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ বিনিয়োজিত মূলধন, মানে টোটাল মূলধন কত? 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা। 50 লক্ষ টাকা থেকে যদি 10 কোটি টাকার মূলধন হয় সেটা হবে কি আমাদের ক্ষুদ্রায়তন শিল্প। কিন্তু সেবা খাতের ক্ষেত্রে কি হবে? 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। যদি সেটা সেবা খাত হয়, সেবা খাতের ক্ষেত্রে ক্ষুদ্রায়তন শিল্প বলবো। সেখানে যদি বিনিয়োজিত মূলধন কত হয়? 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। এবং সেবা খাত ছাড়া অন্য খাতে যদি হয় তাহলে সেটাকে কি বলবো? 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা। যখনই সেই খাতে বা সেই শিল্পে বিনিয়োজিত মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি টাকা হবে, সেটা হবে আমাদের ক্ষুদ্রায়তন শিল্প। এবং সেবা খাতে হবে কত? 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, সেটা হবে আমাদের ক্ষুদ্রায়তন শিল্প। তারপর দেখো আমাদের মাঝারি শিল্প। এগুলো কিন্তু আমাদের শিল্পনীতি 2010 অনুযায়ী এই ক্ষুদ্রায়তন শিল্প, মাঝারি শিল্প, বৃহদায়তন শিল্পের বৈশিষ্ট্য। তাহলে দেখো মাঝারি শিল্পে শিল্পনীতি 2010 অনুযায়ী যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে, মানে এই সকল ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ বিনিয়োজিত মূলধন কত? 10 থেকে 30 কোটি টাকা। 10 থেকে 30 কোটি টাকা। ক্ষুদ্রায়তন শিল্পে কত দেখলাম? 50 লক্ষ থেকে 10 কোটি টাকা। এবং মাঝারি শিল্পে হচ্ছে 10 কোটি থেকে 30 কোটি টাকা, মানে বিনিয়োজিত মূলধন। তোমার জমি ও কারখানা ভবন ব্যতি রেখে বিনিয়োজিত মূলধন কত? এই দুইটা বাদে বিনিয়োজিত মূলধন হচ্ছে কত? 10 থেকে 30 কোটি টাকা। 10 থেকে 30 কোটি টাকা সেটা হচ্ছে কি আমাদের মাঝারি শিল্প। তবে সেবা খাতে কিন্তু একটু ভিন্ন। সেবা খাতে 1 থেকে 15 কোটি টাকা। সেবা খাতে যখন 1 থেকে 15 কোটি টাকা হবে সেটা হবে হচ্ছে আমাদের মাঝারি শিল্প। সেবা খাতে 1 থেকে 15 কোটি টাকা হলে সেটা হবে আমাদের মাঝারি শিল্প। তারপর আছে আমাদের বৃহদায়তন শিল্প। শিল্পনীতি 2010 অনুযায়ী যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে, সকল ক্ষেত্রেই কি হবে? জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ বিনিয়োজিত মূলধন 30 কোটি টাকার অধিক। যখনই কোনো একটা শিল্পে বিনিয়োজিত মূলধনের পরিমাণ 30 কোটি টাকার অধিক হবে, সেটাই হবে কি আমাদের বৃহদায়তন শিল্প। আর সেবা খাতে হবে কত? 15 কোটি টাকার অধিক। সেবা খাতে হবে কত? আমাদের 15 কোটি টাকার অধিক।
তাহলে দেখো 30 কোটি টাকার অধিক যদি বিনিয়োজিত মূলধন হয়, ভবন ও কারখানা, জমি ও কারখানা ভবন ব্যতি রেখে বিনিয়োজিত মূলধনের পরিমাণ যদি 30 কোটি টাকার অধিক হয় সেটা হবে আমাদের বৃহদায়তন শিল্প। আর সেবা খাতে যদি হয় 15 কোটি টাকার অধিক সেটাকে বলবো আমাদের বৃহদায়তন শিল্প। এগুলো হচ্ছে আমাদের শিল্পনীতি 2010 অনুযায়ী আমাদের ক্ষুদ্রায়তন শিল্প, মাঝারি শিল্প, বৃহদায়তন শিল্প, এই তিনটা শিল্পের বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা শিল্পের কথা দেওয়া থাকলো, সেখানে তোমার বিনিয়োজিত মূলধনের পরিমাণ সেবা খাতে 15 কোটি টাকার অধিক, তাহলে সেটা কোন ধরনের শিল্প? সেটা কিন্তু বৃহদায়তন শিল্প। আবার যদি দেওয়া থাকে যে কোনো শিল্পে তোমার হচ্ছে প্রতিস্থাপন, জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ বিনিয়োজিত মূলধন 10 থেকে 30 কোটি টাকা, বিনিয়োজিত মূলধন যদি 10 থেকে 30 কোটি টাকা হয়, সেবা খাত কিন্তু এখানে বলছে না, সেখানে কিন্তু বলছে কি কোনো স্থায়ী বিনিয়োজিত মূলধন 10 থেকে 30 কোটি টাকা, শুধু বিনিয়োজিত মূলধন থেকে যদি 10 থেকে 30 কোটি টাকা হয় তাহলে সেটা কিন্তু হবে আমাদের মাঝারি শিল্প। তাহলে দেখো সেটা কিন্তু হবে আমাদের মাঝারি শিল্প। এরকম কিন্তু এমসিকিউ আসে, এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা কয়েকবার যদি পড়ো বই দেখে তাহলে কিন্তু সহজেই বুঝে যেতে পারবে। এগুলো আসলে বুঝার তেমন কিছু নাই, জাস্ট আমি বলে দিচ্ছি, বলে দিলে তোমরা দেখে দেখে একটু পড়বা। আমি জাস্ট বললাম যে এটা যদি একটু ভালো মতো শুনো, মাথায় তোমাদের বেঁধে যাবে যে কোনটা 30 কোটি টাকার অধিক বা 10 কোটি থেকে 30 কোটি টাকা হলে সেটা কোন ধরনের শিল্প হয়। 10 থেকে 30 কোটি টাকা যদি বিনিয়োজিত মূলধন হয় তাহলে সেটা হয় হচ্ছে মাঝারি শিল্প, আর 30 কোটি টাকার অধিক হলে সেটা হয় কত? সেটা হয় হচ্ছে আমাদের বৃহদায়তন শিল্প, এবং 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা হলে সেটা হয় হচ্ছে আমাদের ক্ষুদ্রায়তন শিল্প। তাহলে শিল্পের খাতগুলোর মধ্যে আমরা ম্যানুফ্যাকচারিং খাতে কি দেখলাম যে ক্ষুদ্রায়তন শিল্প, মাঝারি শিল্প এবং বৃহদায়তন শিল্প রয়েছে। তারপরে দেখো বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস, শিল্পনীতি 2005-এর আলোকে। দেখো শিল্পনীতি কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা শিল্পনীতি সেটা 2005, 2010 এবং 2016, কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমাদের শিল্পনীতি 2010 অনুযায়ী হয়ে থাকে। দেখো শিল্পনীতি 2005-এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। আমরা এখন দেখবো যে 2005-এর আলোকে, 2010-এর আলোকে এবং 2016-এর আলোকে আমাদের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো 2005-এর আলোকে কি রয়েছে? বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। এই তিনটা কিন্তু তোমার 2005 অনুযায়ী একরকম, 2010 অনুযায়ী একরকম, 2016 অনুযায়ী একরকম। আমরা শুধু 2010 শিল্পনীতি অনুযায়ী, যেটা একটু বেশি আসে পরীক্ষায় কোশ্চেন, এখান থেকে মূলত আসে, সেটার অনুযায়ী বৃহৎ শিল্পটা কি, মাঝারি শিল্পটা কি, ক্ষুদ্র শিল্প কি সেটা শিখলাম। বৃহৎ শিল্পতে দেখলাম 30 কোটি টাকার অধিক যদি বিনিয়োজিত মূলধন হয় সেটা হবে হচ্ছে আমাদের বৃহৎ শিল্প। মাঝারি শিল্প দেখলাম 10 কোটি থেকে যদি 30 কোটি টাকা বিনিয়োজিত মূলধন হয় জমি ও কারখানা ভবন ব্যতি রেখে, সেটা হবে হচ্ছে আমাদের মাঝারি শিল্প। ক্ষুদ্র শিল্পে দেখলাম 50 লক্ষ থেকে 10 কোটি টাকা। এটা শিল্পনীতি 2010 অনুযায়ী। শিল্পনীতি 2005 এবং 2016 অনুযায়ী একটু একটু ডিফারেন্ট হবে, সেটা তোমরা বই দেখে মিলিয়ে নিবা। তারপর আছে কি আমাদের কুটির শিল্প। কুটির শিল্প কিন্তু গ্রামীণ যে শিল্পগুলা, গ্রামীণ পরিবেশে যে শিল্পগুলো গড়ে উঠে, যেমন দেখবা যে টাঙ্গাইলের দিকে যদি যাও সেখানে তোমরা দেখবা যে তাঁত শিল্প, একটা ঘরের ভেতরেই তারা ছোট একটা মেশিন কিনে সেখানে তারা কাপড় বুনে সুতার থেকে, সেগুলো কিন্তু এক ধরনের কুটির শিল্প। গ্রামের ভেতরে ছোট পরিসরে যে শিল্পগুলো গড়ে ওঠে গ্রামীণ ঐতিহ্য রক্ষার্থে, সেগুলো হচ্ছে আমাদের কি কুটির শিল্প। আমরা জাস্ট এখানে কোনটা কোন ধরনের শিল্প সেটা শেখার চেষ্টা করব, কিন্তু আমরা বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, এটা হচ্ছে আমাদের শিল্পনীতি 2010-এর আলোকে যেটা, সেটা কিন্তু আমরা পূর্বের স্লাইডে শিখলাম। তারপরে দেখো শিল্পনীতি 2005-এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তারপর যদি আমরা শিল্পনীতি 10-এ যাই, শিল্পনীতি 10-এর আলোকে শিল্পসমূহকে 9 ভাগে ভাগ করা হয়েছে। শিল্পনীতি 10-এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে 9 ভাগে ভাগ করা হয়েছে। এখানে রয়েছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। 10-এর আলোকে আমরা বৃহৎ শিল্প কি দেখলাম? যেখানে 10 কোটি টাকার অধিক বিনিয়োজিত মূলধন থাকবে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে, সেটা হচ্ছে বৃহৎ শিল্প। মাঝারি শিল্পতে দেখলাম 10 থেকে 30 কোটি টাকা হবে। মাঝারি শিল্পতে বিনিয়োজিত মূলধন কত দেখলাম? 10 থেকে 30 কোটি টাকা হবে। ক্ষুদ্র শিল্পে দেখলাম 50 লক্ষ থেকে কত হবে? 10 কোটি টাকা। এটা হচ্ছে 2010-এর আলোকে, সেটা কিন্তু আমরা পূর্বের স্লাইডে শিখলাম। তারপরে দেখো আমাদের মাইক্রোশিল্প। মাইক্রোশিল্প এরকম হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মাঝামাঝি অবস্থানে রয়েছে, সেটা হচ্ছে মাইক্রোশিল্প। এটারও হচ্ছে বিভিন্ন শিল্পনীতি অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, সেটা বই দেখে তোমরা শিখে নিবা। তারপর আছে হচ্ছে আমাদের কুটির শিল্প। কুটির শিল্পটা কি বললাম? সেটা হচ্ছে আমাদের গ্রামীণ শিল্প। আমরা জাস্ট বলে যাবো যে মাইক্রো শিল্পের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, বা হাইটেক শিল্প আসলে কি, কোন ধরনের শিল্পকে হাইটেক শিল্প বোঝানো হচ্ছে, বা সংরক্ষিত শিল্প বলতে কোন ধরনের শিল্পকে বোঝানো হচ্ছে, অগ্রাধিকার শিল্প বলতে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোকে বোঝানো হচ্ছে, নিয়ন্ত্রিত শিল্প বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে। দেখো কুটির শিল্প হচ্ছে কি গ্রামীণ পরিবেশে, ওই যে যেমন তোমার তাঁত শিল্পের কথা বললাম, এরকম ঘরের মধ্যে যে ছোট পরিসরে যে শিল্পগুলো গড়ে ওঠে গ্রামীণ পরিবেশে, সেগুলো হচ্ছে কি আমাদের কুটির শিল্প। তারপর আছে হচ্ছে তোমাদের হাইটেক শিল্প। হাইটেক শিল্প হচ্ছে কি উন্নয়নজনিত যে শিল্পটা, সেটা হচ্ছে হাইটেক শিল্প। আমরা যা শিখবো যে কোন ধরনের কি বিষয় সম্পর্কিত এই শিল্পগুলো, এবং এটার যে পরিধি বা পরিসর, সেটা হচ্ছে তোমরা
বই দেখে শিখে নিবা। তারপর হচ্ছে হাইটেক শিল্প। হাইটেক শিল্প হচ্ছে কি উন্নয়নজনিত যে শিল্পগুলো সেটা হচ্ছে হাইটেক শিল্প। আর সংরক্ষিত শিল্প বলতে কি বোঝায়, যেমন অস্ত্র নির্মাণ কারখানা সেটা হচ্ছে সংরক্ষিত শিল্প। তারপর হচ্ছে টাকা নির্মাণ শিল্প সেটা হচ্ছে সংরক্ষিত শিল্প। মানে গোপনীয় যে শিল্পগুলো আছে যেগুলো মানুষের সামনে বা মানুষের পাবলিকদের সকলকে জানানো হয় না, সংরক্ষিত উপায়ে থাকে, সেটা হচ্ছে আমাদের সংরক্ষিত শিল্প। আর অগ্রাধিকার শিল্প মানে যে বিষয়টা বা যে শিল্পটা তোমার কি হচ্ছে উন্নতি লাভ করছে, ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, সেটাকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি উন্নতি যেন করানো যায় সেই দিকটা যে খেয়াল করছে সেটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শিল্প। আর নিয়ন্ত্রিত শিল্প মানে যে শিল্পটা তোমাদের দেশের জন্য বা কোনো একটা দেশে একটু বেশি পরিমাণে হয়ে গেলে সেটার জন্য খারাপ হতে পারে, বা কম পরিমাণে হয়ে গেলে সেটাও খারাপ হতে পারে, সেটাকে নিয়ন্ত্রণে এনে যে শিল্পটা করা হয় সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প। যেহেতু শিল্পনীতির আলোকে এগুলার পরিসর একটু ভিন্ন, সে কারণে প্রত্যেকটা শিল্পনীতি আমরা এখানে আলোচনা করছি না। জাস্ট শুধু আমরা বৃহৎ শিল্প কি, মাঝারি শিল্প কি, ক্ষুদ্র শিল্প কি, মাইক্রো শিল্প কি, কুটির শিল্প কি, হাইটেক শিল্প কি, হাইটেক শিল্প বললাম হচ্ছে উন্নয়নজনিত শিল্প বা সংরক্ষিত শিল্পগুলো কি কি, অগ্রাধিকার শিল্প কি কি, নিয়ন্ত্রিত শিল্প কি কি, এগুলো আমরা দেখলাম। তারপর আছে আমাদের শিল্পনীতি 2016। দেখো শিল্প নীতি 2016 এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 12 ভাগে ভাগ করা হয়েছে। শিল্পনীতি 5 এর আলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। শিল্পনীতি 10 এর আলোকে কয় ভাগে? 9 ভাগে। শিল্পনীতি 2016 এর আলোকে ভাগ করা হয়েছে কত ভাগে? 12 ভাগে। 12 ভাগে মানে 12 ভাগে ভাগ করা হয়েছে হচ্ছে বাংলাদেশের শিল্পগুলোকে শিল্পনীতি 2016 এর আলোকে। দেখো সকল ক্ষেত্রে কিন্তু বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প রয়েছে। যেহেতু 2005 সালে আমাদের দেশের অবস্থা যেরকম ছিল 2010 সালে নিশ্চয়ই সেরকম ছিল না, তার থেকে একটু বেটার ছিল। 2010 সালে যেরকম ছিল তার থেকে নিশ্চয়ই 2016 সালে সেরকম ছিল না, তার থেকে আরেকটু বেটার ছিল। সে কারণে কি শিল্পনীতির পরিসরে, শিল্পনীতির আওতাভুক্তে তোমার বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প এদের লোকবলের সংখ্যা বা বিনিয়োজিত মূলধনের সংখ্যা প্রত্যেক ক্ষেত্রেই চেঞ্জ হচ্ছে। আমাদের মনে রাখলেই হবে যে শিল্পনীতি 2016 এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে 12 ভাগে। বা শিল্পনীতি 2010 এর আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে 9 ভাগে। তারপর দেখো কুটির শিল্প। কুটির শিল্প যেটা বললাম যে শিল্পনীতি 2005 এর আলোকে যেভাবে বললাম, বা 2010 এর আলোকে যেভাবে বললাম, বা 2016 এর আলোকে যেভাবে বললাম, একই জিনিস। হস্ত ও কারুশিল্প। হস্ত ও কারুশিল্প মানে ওই যে হস্তশিল্প, মাটির বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা হয় না, মাটির হাড়ি পাতিল, তারপরে হচ্ছে মাটি দিয়ে বিভিন্ন ধরনের নকশা করা হয় বা ফুল তৈরি করা হয়, বা ওই যে বড় বড় প্রাণীদের তৈরি করা হয়, সেগুলো হচ্ছে কি হস্ত ও কারুশিল্প। যেমন হাতি তৈরি করা হয় মাটি দিয়ে, ঘোড়া তৈরি করা হয় মাটি দিয়ে, বিড়াল তৈরি করা হয় মাটি দিয়ে, কুকুর তৈরি করা হয়, এগুলো হচ্ছে কি হস্ত ও কারুশিল্প। হাতের মাধ্যমে যে মাটি দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে হস্ত ও কারুশিল্প। তারপর হাইটেক শিল্পটা কি বললাম? উন্নয়নজনিত যে শিল্পগুলো সেটা হচ্ছে কি হাইটেক শিল্প। সৃজনশীল শিল্পগুলো হচ্ছে মেধা ও মননকে কাজে লাগিয়ে, মানে মানুষজন তাদের মেধাকে কাজে লাগিয়ে যে ধরনের দ্রব্যাদি উৎপাদন করছে সেটা হচ্ছে আমাদের কি সৃজনশীল শিল্প, সেটা হচ্ছে আমাদের সৃজনশীল শিল্প। তারপর সংরক্ষিত শিল্পটা কি বললাম? এটা হচ্ছে অস্ত্র বা টাকা নির্মাণ শিল্প, সেগুলো হচ্ছে সংরক্ষিত শিল্প। দেখো অগ্রাধিকার শিল্প এবং উচ্চ অগ্রাধিকার শিল্প এবং অগ্রাধিকার শিল্প। অগ্রাধিকার শিল্পের ক্ষেত্রে আমি কোনটা বললাম? যে অগ্রাধিকার শিল্পের ক্ষেত্রে যে শিল্পটা পূর্বে খুব একটা উন্নত ছিল না কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আরও ভালোভাবে যেন উন্নতি করতে পারে তার জন্য যে অগ্রাধিকার দেওয়া হয় সেটা হচ্ছে কি অগ্রাধিকার শিল্প। এবং যেটাকে বেশি পরিমাণে অগ্রাধিকার দেওয়া হয় সেটা হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প। তারপরে রয়েছে কি আমাদের নিয়ন্ত্রিত শিল্প, মানে যেটা বললাম যে আমাদের একটু কম থাকলে অসুবিধা, একটু বেশি থাকলে অসুবিধা, সেটাকে নিয়ন্ত্রণে রেখে, মানে জাস্ট এই শিল্পগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটা বললাম। কেননা 2005, 2010, 2016 এই 3টা শিল্পনীতির আলোকে বিভিন্ন জিনিস পরিবর্তিত হয়েছে, সেটা তোমরা দেখে নিবা বই দেখে। তাহলে দেখো আমরা বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাসটা শিখে ফেললাম। তারপর রয়েছে কি আমাদের বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য, মানে আমাদের বাংলাদেশের শিল্প যেটা সেটার বৈশিষ্ট্যগুলো কী কী, বাংলাদেশের শিল্পের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্যগুলো কী কী বা কীরকম আচরণ করে সেটা আমরা আজকের এই লেকচারের মাধ্যমে শেখার চেষ্টা করব। দেখো বাংলাদেশের শিল্পে কী রয়েছে? দ্বৈত মালিকানা রয়েছে। বাংলাদেশের শিল্পগুলোর ক্ষেত্রে কী রয়েছে? দ্বৈত মালিকানা বা দুই ধরনের মালিকানা বিদ্যমান, যেমন সরকারি মালিকানা রয়েছে আবার বেসরকারি মালিকানাও রয়েছে। তারপর বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে কি পুঁজির একটা স্বল্পতা রয়েছে, শিল্পের ক্ষেত্রে কি পুঁজির স্বল্পতা, মানে পর্যাপ্ত পরিমাণে মূলধন থাকছে না, সেক্ষেত্রে অনেক সময় বিদেশিরা বিনিয়োগ করছে বা পুঁজি স্বল্পতার কারণে পর্যাপ্ত পরিমাণে দ্রব্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না, যে কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে উন্নতি করছে, খুব বেশি পরিসরে উন্নতি করতে পারছে না। মূলধনী শিল্প বা ভারী শিল্প, মূলধনী শিল্প রয়েছে এবং ভারী শিল্পও রয়েছে। যেহেতু শিল্প সেখানে তো অবশ্যই ভারী শিল্প থাকাটাই স্বাভাবিক, যেহেতু শিল্পের বৈশিষ্ট্য এবং একই ক্ষেত্রে সেটা বাংলাদেশের শিল্পের বৈশিষ্ট্যের ক্ষেত্রেও কী হবে? অ্যাপ্লিকেবল হবে। দেখো বৃহদায়তন শিল্পের প্রসার, আমাদের দেশে কিন্তু যেহেতু উন্নয়ন করছে সেহেতু বৃহদায়তন শিল্পের একটা প্রসার ঘটছে, বৃহদায়তন শিল্প বেশি পরিমাণে আমাদের দেশে
এখন উন্নতির দিকে যাচ্ছে, বৃহদায়তন শিল্প বেশি পরিমাণে গড়ে উঠছে। তারপরে দেখো ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব হ্রাস। এই বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে কি হচ্ছে, বৃহদায়তন শিল্পটা বেশি পরিসরে গড়ে উঠছে, যে কারণে ক্ষুদ্র ও কুটির শিল্প একটি গুরুত্ব হ্রাস পাচ্ছে। আমাদের দেশে কুটির শিল্প কিন্তু অনেকটা এখন বিলীন হয়ে যাওয়ার মুখে, কুটির শিল্পটা কিন্তু এখন খুব একটা দেখা যায় না, সে কারণে ক্ষুদ্র কুটির শিল্পটা একটু গুরুত্ব হ্রাস পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, মাঝারি শিল্প, মাইক্রো শিল্প বা বৃহৎ শিল্পটা একটু বেশি পরিসরে গড়ে উঠছে। এগুলো হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের শিল্প কাঠামোর অবস্থান বা অবস্থাটা, আমাদের দেশের শিল্পটা মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কি কি অবস্থানে রয়েছে আমাদের দেশের শিল্পটা, সেটাই হচ্ছে এখানে রয়েছে। মানে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব হ্রাস, এটাই হচ্ছে আমাদের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য। তারপরে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ। ক্ষুদ্র মাঝারি শিল্প, দেখো আমরা কি বললাম, কুটির শিল্পের গুরুত্ব যেহেতু হ্রাস পাচ্ছে, ক্ষুদ্র শিল্পটা একটু গড়ে উঠছে। যারা ধরো বেকার রয়েছে, আমাদের দেশে কিন্তু বেকারত্বের পরিমাণটা বেশি, আমাদের বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য যখন আমরা পড়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেকারের পরিমাণটা একটু বেশি। সে কারণে কি হচ্ছে, অনেকেই কিন্তু ব্যক্তিগত উদ্যোগে বা নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র শিল্প গড়ে তুলছে। কি করছে, ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্প তাদের নিজস্ব মূলধনের মাধ্যমে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব পরিশ্রমে এই মাঝারি শিল্পটা গড়ে তুলছে, যার ফলে আত্মকর্মসংস্থান তৈরি হচ্ছে এবং এই শিল্পের কি হচ্ছে, বিকাশ হচ্ছে। দেখো রাষ্ট্রায়ত্ত খাতের ব্যর্থতা। রাষ্ট্রায়ত্ত খাতগুলো কি হচ্ছে, তাদের সামর্থ্য অনুযায়ী তারা উৎপাদন করতে পারছে না, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারপরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। বাংলাদেশের শিল্প কাঠামোতে কিন্তু প্রত্যক্ষভাবে বিদেশিরা বিনিয়োগ করছে, বৈদেশিকভাবে বিনিয়োগ করে আমাদের দেশের বিভিন্ন শিল্পকে নতুন করে গড়ে তুলছে। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান শিল্পের অবস্থা, এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান শিল্পের অবস্থা, এটাই হচ্ছে আমাদের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য। তারপর রয়েছে দেখো বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতিতে দেখো আমাদের অর্থনীতির বর্তমান অবস্থাতে কিন্তু দেখলাম যে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বটা হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমানে কোন অবস্থানে আছে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প? ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু মুনাফা অর্জনের ক্ষেত্রে অনেক লাভজনক একটা শিল্প, কিন্তু এই শিল্পটা বর্তমানে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টার গুরুত্বটা কি আমাদের জানতে হবে। গুরুত্বটা যদি আমরা জানতে না পারি, তাহলে এটা হ্রাস পেয়ে গেলেও আমাদের কোনো যায় আসবে না, বা কোনোটা বৃদ্ধি পেলেও কোনোটা যায় আসবে না। সেই জন্য আমাদেরকে প্রথমে এটার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। দেখো ক্ষুদ্র ও কুটির শিল্প কি করতে পারে, কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে। দেখো কর্মসংস্থান বৃদ্ধি মানে কি, একটা শিল্প যখন গড়ে ওঠে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কর্মচারীর প্রয়োজন পড়ে, বিভিন্ন ধরনের শ্রমিকের প্রয়োজন পড়ে, বিভিন্ন ধরনের কর্মকর্তার প্রয়োজন পড়ে, তাই না? তাহলে কি হয়, সেখানে নতুন কোনো জনবল নিয়োগ দিতে হয়। আলটিমেটলি আমাদের দেশে যেহেতু বেকারের পরিমাণটা বেশি বা বেকারত্বের হারটা দিন দিন বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শিল্প যদি গড়ে ওঠে, পুনরায় ফিরিয়ে আনা যায় বা বিলীন হয়ে একেবারে না যায়, নতুন করে আবার নতুন উদ্যমে চলে আসে, তাহলে কিন্তু একটা কর্মসংস্থানে যোগান সেখানে হবে, কর্মসংস্থানের পরিমাণ কী হবে, বৃদ্ধি হবে। তাহলে কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের একটা গুরুত্ব এখানে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে রয়েছে। দেখো কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। কি করতে পারবে, আমাদের দেশে কিন্তু এখন আমাদের অর্থনীতির প্রধান খাত বলি কি আমরা, কৃষিতে জনসংখ্যা সকলেই কিন্তু এখন এই ক্ষুদ্র কুটির শিল্পটার গুরুত্বটা আসলে কি বা এটার ভবিষ্যৎ সম্ভাবনাটা কি সেটা না জেনে অনেক যুবকই কি করছে, কৃষিক্ষেত্রে তাদেরকে নিয়োজিত করে ফেলছে বা কৃষি কাজ করছে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য অ্যাটলিস্ট নিজের জন্য কিছু একটা করছে। সে কারণে কিন্তু কৃষিতে জনসংখ্যার চাপটা বাড়ছে। বা আবার একই ক্ষেত্রে এই যে ক্ষুদ্র কুটির শিল্প গড়ে ওঠার কারণে কিন্তু কৃষিতে জনসংখ্যার চাপটা আবার কমেও যেতে পারে। এই দুইটা ক্ষেত্রেই কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব রয়েছে। দেখো বিনিয়োগের সুবিধা, যেহেতু ক্ষুদ্র ও কুটির শিল্প একটু অল্প পরিসরে স্বল্প মূলধনে গড়ে তোলা যায়, সেক্ষেত্রে সেখানে কি রয়েছে, বিনিয়োগের একটা সুবিধা রয়েছে। এখানে লস হবার বা লোকসান হবার মতো তেমন কোনো একটা সম্ভাবনা থাকে না, সে কারণে বিনিয়োগের একটা সুবিধা রয়েছে। চাইলেই বিনিয়োগ করে একটা সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা যায়। দেখো ক্ষুদ্র কুটির শিল্পেও আরেকটা চতুর্থ নম্বরে কি হয়, এর গুরুত্বটা কি, স্ত্রী লোকের কর্মসংস্থানের সৃষ্টি। ক্ষুদ্র ও কুটির শিল্প যেহেতু ঘরের মধ্যে স্বল্প পরিসরে একটা ইসের মধ্যে তোমার পর্দার মধ্যে গড়ে উঠছে, সে কারণে এখানে কি স্ত্রী লোকের একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। অনেকে হচ্ছে বাহিরে যেতে হবে বিধায় তাদের স্ত্রী লোককে কাজ করাচ্ছে না, কর্মসংস্থানে দিচ্ছে না, কিন্তু ঘরের ভেতরে যেহেতু স্বল্প পরিসরে হচ্ছে, সে কারণে এখানে স্ত্রী লোকেরও একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। স্ত্রী লোকরা চাইলেই সেখানে কাজ করে আত্মনির্ভরশীল হতে পারছে। দেখো আলটিমেটলি এখানে যেহেতু কর্মসংস্থান বাড়ছে, মানুষের জীবনযাত্রা উন্নয়ন হচ্ছে, অনেকেই লাভবান হচ্ছে, অনেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি জীবনযাত্রার মান কি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, জীবনযাত্রার মানটা কিন্তু বাড়ছে বা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। দেখো বৈদেশিক মুদ্রা কি করা যাচ্ছে, সঞ্চয় করা যাচ্ছে। এই কুটির শিল্পের মাধ্যমে এটা বাহিরের দেশে বিনিয়োগ করে বা বাইরের দেশে রপ্তানি করে আমরা কি করতে পারছি, বৈদেশিক মুদ্রাটাকে সঞ্চয় করতে পারছি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, অর্জন করে আমাদের লাভের একটা অংশ বা উদ্বৃত্ত অংশ সেটাকে আমরা সঞ্চয় করতে পারছি। দেখো এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট, সেটা এই জন্যই কিন্তু আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব রয়েছে। বৈদেশিক মুদ্রাটাকে আমরা সঞ্চয় করতে পারছি, বাইরের দেশে
বিক্রি করে। আমাদের এই ক্ষুদ্র কুটির শিল্পটা কিন্তু অনেক বেশি ডেভেলপড বা মানুষের অনেক বেশি পছন্দের জিনিস। দেখুন ধরো ঘরে বসে ওই যে পুঁতি দিয়ে যে অনেকে মালা বানায় বা পুঁতি দিয়ে অনেক কিছু বানায়, বা ওই যে ছোট ছোট কাগজ কেটে সেটা দিয়ে ফুলের মতো বানায়, এগুলাই কিন্তু আমাদের কুটির শিল্পের মধ্যে একটা অন্তর্ভুক্ত, তাই না? এই শিল্পগুলো কিন্তু বাইরের দেশে অনেক বেশি চাহিদা রয়েছে এবং অনেক বেশি আকর্ষণীয় হিসেবে এগুলোকে দেখা যায়। সে কারণে এটা কিন্তু বাহির দেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা সঞ্চয় করতে পারছি। দেখো তারপর আবার কাঁচামালের সৎ ব্যবহার করতে পারছি। 7 নাম্বার কি আছে আমাদের? কাঁচামালের সৎ ব্যবহার। কাঁচামালটাকে এক্ষেত্রে যে সকল কাঁচামাল হচ্ছে যেগুলো আমরা ওয়েস্টেজ বা অপচয় করে বা ফেলে দেই ময়লা ভেবে, সেগুলোকেই কিন্তু কাজে লাগিয়ে এই কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প গড়ে উঠছে। তাহলে দেখো কাঁচামাল যেগুলোকে আমরা অপব্যবহার করছি সেগুলোকে কিন্তু আমরা এখানে সহজেই সৎ ব্যবহারের মাধ্যমে কাজে লাগাতে পারছি। তাহলে কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের এক্ষেত্রেও একটা অনেক বড় গুরুত্ব রয়েছে। দেখো জাতীয় ঐতিহ্যের রক্ষক, আমাদের এই কুটির শিল্পের ইতিহাস কিন্তু সুদীর্ঘ দিনের, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আমাদের এই কুটির শিল্প বহমান। তাহলে দেখো জাতীয় ঐতিহ্যের একটা রক্ষক হিসেবে এর একটা গুরুত্ব রয়েছে। এটাকে যদি আমরা বিলীন করে দেই বা এটার চর্চা আর বেশি না করা হয়, তাহলে কিন্তু একটা সময় আমাদের দেশে যে কুটির শিল্প ছিল এটা সকলে ভুলেই যাবে। সে কারণে এটার অনেক বেশি গুরুত্ব রয়েছে এবং কুটির শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের একটা কর্তব্য। জাতীয় ঐতিহ্যের একটা রক্ষক, গ্রামীণ অর্থনীতির বিকাশ, যেহেতু গ্রামের মধ্যে হয় সেহেতু গ্রামের মধ্যে একটা অর্থনীতি এর মাধ্যমে বিক্রি হচ্ছে, লাভবান করা যাচ্ছে, একটা অর্থনৈতিক প্রক্রিয়া সেখানে চলমান থাকছে, সে কারণে গ্রামীণ অর্থনীতিরও একটা বিকাশ হচ্ছে। তাছাড়া কিন্তু গ্রামের ভেতরে একদম কৃষি অর্থনীতি ছাড়া তেমন কোনো অর্থনীতি থাকছে না। কুটির শিল্পটা থাকার ফলে গ্রামের ভেতরে একটা মানুষের অর্থ উপার্জনের একটা উপায় হচ্ছে, মানুষের জীবনযাত্রার মানের একটা উন্নয়ন হবে। আর হচ্ছে কি সর্বোপরি আছে কি এটা পরিবেশ বান্ধব। কুটির শিল্পে যেহেতু পরিবেশের যে জিনিসগুলো নোংরা বা অপচনশীল দ্রব্য পরিবেশের ক্ষতি করতে পারে, সেই দ্রব্যগুলোকে প্লাস্টিককে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের লোভনীয় বা সুন্দর এক আকর্ষণীয় কোনো একটা দ্রব্য গড়ে তুলতে পারছি। সেক্ষেত্রে পরিবেশ বান্ধব একটা প্রক্রিয়াও কিন্তু এখানে হচ্ছে। তাহলে দেখো ক্ষুদ্র কুটির শিল্পের কিন্তু আমাদের এই সকল কারণে অনেক বেশি গুরুত্ব রয়েছে। যেহেতু এটা আমাদের দেশের অন্যতম একটা প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব, সেখান থেকে অনেকটাই মুক্তি দিচ্ছে এই কুটির শিল্প কর্মসংস্থানের সৃষ্টি করার মাধ্যমে। আবার স্ত্রী লোকদের আত্মনির্ভরশীল হতেও সহায়তা করছে, কারণ এটা গ্রামীণ পরিবেশের মধ্যে একটা পর্দার মধ্যে যেহেতু এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, সেহেতু স্ত্রী লোকের একটা কর্মসংস্থান হচ্ছে, আলটিমেটলি জীবনযাত্রার মান উন্নয়ন করছে। সেহেতু ক্ষুদ্র কুটির শিল্পের একটা গুরুত্ব রয়েছে। ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব সে কারণে আমাদের জানা অনেক বেশি জরুরি। দেখো তাহলে আমরা ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্বটা জেনে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের রপ্তানিমুখী শিল্প। তারপর আছে কি আমাদের রপ্তানিমুখী শিল্প, যে শিল্পগুলো রপ্তানি ক্ষেত্রে অনেক বেশি কি করছে, কাজে লাগাচ্ছে বা অনেক বেশি সফলতা অর্জন করছে। দেখো রপ্তানিমুখী শিল্প মানে যে সকল দ্রব্যগুলা বা যে সকল শিল্পগুলা বাহিরের দেশে বিক্রি করে বা বিদেশে বিক্রি করে আমরা রপ্তানি করে বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারছি, সেটা হচ্ছে কি আমাদের রপ্তানিমুখী শিল্প। দেখো সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে বা রপ্তানির উদ্দেশ্যে শিল্পায়নকে রপ্তানিমুখী শিল্প বলে। শুধুমাত্র বিদেশের বাজারে রপ্তানি করার উদ্দেশ্যে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটা হচ্ছে আমাদের কি রপ্তানিমুখী শিল্প। অর্থাৎ এর মধ্যে রয়েছে কি আমাদের রপ্তানিমুখী শিল্প রয়েছে পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প। দেখো এগুলো কিন্তু শুধুমাত্র বিদেশের বাজারে রপ্তানি করার উদ্দেশ্যে কিন্তু শুধু যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে সেটা কিন্তু পাট শিল্পের মধ্যে বলবো, কিন্তু এটা কিন্তু পাটটা কিন্তু আমাদের দেশের মধ্যেও কী করছে, ব্যবহৃত হচ্ছে। যেটা ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে না। শিল্পের মধ্যে যখন যাচ্ছে তখন সেটা কিন্তু মানে বড় ফার্মের মধ্যে যাচ্ছে, সেটা কিন্তু বিদেশের বাজারেই একটু রপ্তানি হচ্ছে, কিন্তু দেশের বাজারে যেটা থাকছে সেটা কিন্তু এই খুচরা বাজার থেকে বিক্রি হয়ে যাচ্ছে। এই বস্ত্র শিল্পের ক্ষেত্রেও দেখো, চা শিল্পে দেখো, চামড়া শিল্পে দেখো, তৈরি পোশাক শিল্পে, এখন কিন্তু আমাদের দেশ তৈরি পোশাক শিল্পে অনেক বেশি ডেভেলপড। দেখো পাট শিল্পের ক্ষেত্রেও কিন্তু এরকম আগে এক সময় অনেক বেশি ডেভেলপ ছিল, কিন্তু এখন একটু কমে যাচ্ছে। বস্ত্র শিল্পটাও কমে যাচ্ছে, চা শিল্পটাও এখন আগের মতো থাকতে পারছে না, চামড়া শিল্পটাও হচ্ছে তোমার পর্যাপ্ত সংরক্ষণের অভাবে একটু বিলীন হয়ে যাওয়ার সম্মুখীন। দেখো রপ্তানিমুখী শিল্প আমরা কি দেখলাম, তাহলে সম্পূর্ণ বিদেশের বাজারে রপ্তানি করার উদ্দেশ্যে যে সকল পণ্য উৎপাদিত হয় সেটাই হচ্ছে কি আমাদের রপ্তানিমুখী শিল্প। রপ্তানিমুখী শিল্পগুলোর এখন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো পাট শিল্প, আমরা এখন পাট শিল্পর যে আমাদের বর্তমান পরিস্থিতিটা কি এবং কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কি কি উপায়ে এটার আমরা সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। শিল্পের অধ্যায়ে এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় পাট শিল্প সম্পর্কে তোমার সিকিউ কোশ্চেন আসে, সেখান থেকে তোমার আইডেন্টিফাই করতে পারবে বা পাট শিল্পের সমস্যাগুলো কী কী সেগুলো তোমাকে বলতে বলে, এগুলো সমাধানের উপায়গুলোও বলে।
দেখো সমস্যা যেগুলো আছে সে পাশাপাশি সেগুলো সমাধানের উপায়গুলো আমরা জানার চেষ্টা করব। দেখো পাট শিল্পের প্রথম সমস্যাটা কি, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। এখন কি হয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধি হয়েছে বীজের সহজলভ্যতা না হওয়ার কারণে বা উৎপাদন প্রক্রিয়াতে একটু বেশি পরিমাণের ফর্মালিটিস থাকার কারণে আমাদের কি হচ্ছে, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, এই উৎপাদন খরচটা হ্রাস করার চেষ্টা করতে হবে। উৎপাদন খরচটা কি করতে হবে, হ্রাস করলে আমাদের পাট শিল্পটা আরও বেশি সফলতা অর্জন করতে পারবে। পাটের তারপর কি আছে, আমাদের পাটের মূল্য সমস্যা। তারপর আছে হচ্ছে পাটের মূল্য সমস্যা। পাট যারা পাট উৎপাদন করছে, যে সকল কৃষকরা পাট উৎপাদন করছে তারা কিন্তু এই পাটের এখন আমাদের দেশে পাট জাতীয় দ্রব্য ব্যবহার কম করবার ফলে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ন্যায্য মূল্য পাচ্ছে না, যে কারণে তারা কি করছে, এই পাট উৎপাদনের একটা আগ্রহ সেটা হারিয়ে ফেলছে, যে কারণে পাটের মূল্য সমস্যা। এই জন্য সরকারকে কি করতে হবে, একটা পাটের যে চাহিদাটা সেটা তৈরি করার জন্য পাটের যে গুরুত্বটা বা পাট জাতীয় এই পাটের যে পরিবেশের জন্য গুরুত্বটা, পাট জাতীয় বিভিন্ন দ্রব্যাদি উৎপাদন করা, এগুলোর জন্য পাট শিল্পকে একটা উৎসাহ দিতে হবে বা প্রেরণা যোগাতে হবে। পাটের মূল্য নির্ধারণ করে দিতে হবে বা পাট চাষিরা যেন নির্দিষ্ট পরিমাণে মূল্য পেতে পারে সেটা কি করতে হবে, নিশ্চিত করতে হবে। দেখো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অভাব, এই পাট শিল্পগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কারণে কি হচ্ছে, বিলীন হয়ে যাওয়ার সম্মুখীন। আমাদের পাট শিল্প কিন্তু পূর্বের মতো কি নাই, এখন এতটা ডেভেলপ নাই, সে কারণে আমরা পাট শিল্পের সমস্যাগুলো পড়ছি, সমস্যাগুলো সমাধানের উপায়টাও দেখছি। দেখো প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থাপনার অভাব রয়েছে, এক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক যে সুষ্ঠু ব্যবস্থাপনা সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। প্রাতিষ্ঠানিক সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলেই কিন্তু আমাদের পাট শিল্পটা আরও বেশি ডেভেলপড হতে পারবে। মূলধন ও উদ্যোক্তার অভাব, এই পাট শিল্প যেহেতু এখন উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, পাটের মূল্য নিয়ে একটা সমস্যা থাকছে, প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থার অভাব থাকছে, সে কারণে সেখানে মূলধন বিনিয়োগ করে নতুন করে পাট চাষ করা, সেটা কিন্তু মূলধনের একটা বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা কেউ করতে চাচ্ছে না, উদ্যোক্তার অভাব দেখা দিচ্ছে। তারপরে দেখো মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি। মধ্যবর্তী ব্যবসায়ী বলতে কাদেরকে বুঝি আমরা, যেটা হচ্ছে দালাল। মধ্যবর্তী ব্যবসায়ীদের কারণে কি হচ্ছে, তারা পাটের মূল্য সমস্যার অন্তর্ভুক্ত হতে হচ্ছে। মধ্যবর্তী ব্যবসায়ীরা এখানে উপস্থিত হয়ে সেটা যারা অরিজিনাল পাট চাষি তাদের কাছ থেকে কম দামে কিনে তারা আবার শিল্পের কাছে বেশি পরিমাণে কি করছে বা ফার্মের কাছে বেশি পরিমাণে বিক্রি করছে, যার ফলে পাট শিল্প একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রেও সরকারের নজর অত্যন্ত জরুরি, তা না হলে কিন্তু আমাদের পাট শিল্পটা অনেক বেশি ধ্বংস হয়ে যাবে, একদমই ধ্বংস হয়ে যাবে। মজুতকরণের সমস্যা, এই যে আমরা বললাম যে আমাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে একটা কিন্তু ছিল যে গুদামজাতকরণ সংরক্ষণের একটা অসুবিধা। এই মজুতকরণের কিন্তু একই জিনিস, মজুতকরণের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ না থাকার কারণে বা যেখানে রাখতে হবে সেটা না থাকার কারণে কিন্তু কোল্ড স্টোরেজ না থাকার কারণে মজুত করতে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাট শিল্পের অন্যতম একটা সমস্যা। তারপর অনুন্নত পরিবহন ও যাতায়াত ব্যবস্থা, অনুন্নত পরিবহন থাকার কারণে বা যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাটের অনুন্নত অবস্থার কারণে কি হচ্ছে, পাট শিল্পে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আধুনিক উৎপাদন কাঠামোর অভাব, মানে প্রযুক্তি নির্ভর আধুনিক যে প্রযুক্তির মাধ্যমে বা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যে পাট শিল্পটাকে আরও সুন্দর করে গড়ে তোলা, সেটার কিন্তু একটা অভাব থাকছে, অর্থাৎ আধুনিক উৎপাদন কাঠামোর একটা অভাব থাকছে। এটাকেও নিরসনের চেষ্টা করতে হবে, তাহলে আমাদের পাট শিল্পটা কি হবে, একটা উন্নয়নের মুখ দেখবে। তারপর দেখো আমাদের পাট শিল্পের পরে কি ছিল, আমাদের বস্ত্র শিল্প। দেখো বস্ত্র শিল্পের সমস্যাগুলো কি, প্রথমে সমস্যাগুলো হচ্ছে কি, পর্যাপ্ত কাঁচামালের অভাব। কাঁচামালের স্বল্পতার কারণে আমরা কিন্তু এই বস্ত্র শিল্পকে আর নতুন করে তৈরি করতে পারছি না। যেমন তুলার একটা স্বল্পতা রয়েছে, বস্ত্র শিল্প তৈরি করতে গেলে তুলার একটা স্বল্পতা রয়েছে বা তুলা উৎপাদনের একটা ঘাটতি রয়েছে বা সেখানে বিনিয়োগে একটা ঘাটতি রয়েছে, যে কারণে পর্যাপ্ত কাঁচামাল পাওয়া যাচ্ছে না বস্ত্র শিল্পের ক্ষেত্রে। দেখো তুলার মান কি হচ্ছে, তুলার মান নিম্ন পরিমাণের তুলা উৎপাদিত হচ্ছে, যেহেতু আমাদের দেশে সেই পরিমাণে তুলা উৎপাদিত হচ্ছে না, সেহেতু এই কাঁচামালটা কি করতে হচ্ছে, বাইরের দেশ থেকে আমদানি করে আবার তৈরি করতে হচ্ছে বস্ত্র শিল্প, সে কারণে এটা একটা ঝামেলাপূর্ণ অবস্থা। সে কারণে বস্ত্রশিল্পে মানুষজন বিনিয়োগ করার আগ্রহ হারিয়ে ফেলছে, যে কারণে আমাদের বস্ত্রশিল্প এখন একটা ধ্বংসের সম্মুখীন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সকল ক্ষেত্রে তুলার মান যেন সর্বোচ্চ হতে পারে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের, উদ্যোক্তার, সরকারের সকলকে সচেতন হতে হবে। প্রয়োজনীয় সুতার অভাব, দেখো তুলা এবং সুতা দুইটারই একটা কি হচ্ছে, অভাব দেখা দিচ্ছে, যে কারণে আমরা বস্ত্রশিল্প তৈরি করতে পারছি না। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকার কারণে বস্ত্রশিল্প একটা সমস্যা সম্মুখীন হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কি মূলধনের অভাব, প্রয়োজনীয় যন্ত্রপাতি এক্ষেত্রে নেই আমাদের দেশে, কিন্তু যদিও উন্নয়ন হচ্ছে তবুও কিন্তু আমাদের প্রযুক্তিগতভাবে উন্নয়ন বা উন্নত যে যন্ত্র সামগ্রী সেগুলোর কিন্তু আমাদের যন্ত্রপাতিগুলো পাচ্ছি না, যার কারণে একটা মূলধনের অভাব দেখা দিচ্ছে।
দেখো উৎপাদিত কাপড়ের গুণগত মান নির্ণয়, এই যে দেখো প্রয়োজনীয় যন্ত্রপাতি, এক্ষেত্রে কিন্তু একটু বেশি মূলধন খরচ করে যে দেশগুলোতে বড় বড় যন্ত্রপাতি বা স্বল্প খরচে উৎপাদন করার যন্ত্রপাতি আছে সেগুলো আনার ব্যবস্থা করতে হবে, তবে কিন্তু আমাদের বস্ত্রশিল্পের সমস্যার একটা সমাধান হবে। উৎপাদিত কাপড়ের কি গুণগত মান নিম্ন, উৎপাদিত কাপড়ের গুণগত মান নিম্ন হওয়ার কারণে বাইরের দেশগুলো সেগুলো নিতে আগ্রহী হচ্ছে না। বাইরের দেশে যে কোম্পানিগুলো বায়ার্সগুলো আসে সেগুলো কাপড়ের গুণগত মান নিম্ন হওয়ার কারণে সেখানে কি করছে, তারা এখানে বিনিয়োগ করার আগ্রহ হারিয়ে ফেলছে। প্রয়োজন মতো বিদ্যুতের অভাব, এখন দেখো আমাদের দেশে কিন্তু একটা লোডশেডিং হচ্ছে, যদিও আমাদের উন্নতি হয়েছে, এখন একটু পুরো বিশ্বজুড়ে একটা সমস্যা, যে কারণে একটা লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু প্রয়োজন মতো বিদ্যুতের ঘাটতি থাকার কারণে আমাদের বস্ত্রশিল্পের একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ একটা বড় শিল্প যখন চালিত হয় তখন কিন্তু সেখানে সার্বক্ষণিক একটা ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে, তা না থাকলে কিন্তু উৎপাদন ক্ষেত্র ব্যাহত হয় এবং একটা লোকসানের সম্মুখীন হয়। এরকম লোকসানের সম্মুখীন যদি হতে হয় তাহলে কিন্তু সেখানকার যে মালিক থাকবে বা সেখানে যে বিনিয়োগকারী থাকবে তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে, যার ফলে আর নতুন করে বস্ত্রশিল্প গড়ে ওঠা সম্ভব হবে না। দেখো তাহলে প্রয়োজনীয় বিদ্যুতের অভাবটা সেখানে কি মেটাতে হবে, মানে প্রয়োজন মতো যেন বিদ্যুৎ থাকে সেটার অভাবটা কি মেটানোর চেষ্টা করতে হবে। এবং শ্রমিক অসন্তোষ, এক্ষেত্রে যেটা হয় যে শ্রমিকদের একটা অসন্তোষের বিষয়ই সার্বক্ষণিক আমরা লক্ষ্য করে থাকি। দেখা যায় যে এই শিল্পে শ্রমিকদের ঠিকমতো তাদের মজুরি দেওয়া হচ্ছে না, ঠিকমতো তাদের পাওনা দেওয়া বুঝিয়ে দেওয়া হচ্ছে না, যে কারণে মাঝে মাঝে আমরা দেখি যে রাস্তাঘাট তারা অবরোধ করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, যার ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং বৈদেশিক যারা বিনিয়োগকারী আছে বা দেশীয় যারা বিনিয়োগকারী আছে, যারা মূলধন ব্যবহার করে একটা রিস্ক নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করতে চাচ্ছে, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, যার ফলে আমাদের বস্ত্রশিল্প এখন একটু ধীরগতিতে উন্নতি করছে বা উন্নতি করতে পারছে না। এগুলো হচ্ছে আমাদের বস্ত্রশিল্পের সমস্যা, এগুলো সমাধান করতে পারলেই আমাদের বস্ত্রশিল্প কী হবে, আবার আরেকটু উন্নতি শিখরে পৌঁছতে পারবে। তারপরে দেখো আমাদের তার পরবর্তী রপ্তানিমুখী শিল্প কি, চা শিল্প। চা শিল্পের সমস্যাগুলো কি, দেখো চা উৎপাদন করতে গেলে কিন্তু চা বেশি উৎপাদন হয় কোথায়, সিলেট বিভাগে, তাই না, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই অঞ্চলগুলোতে। আর এই অঞ্চলটা কিন্তু একটু বেশি বৃষ্টিপাত অঞ্চল, এই অঞ্চলটা ছাড়া অন্য কোনো অঞ্চলে কিন্তু তেমন পরিমাণে চা উৎপাদিত হচ্ছে না। চা কিন্তু অনেক বড় একটা শিল্প, চা উৎপাদনে আমাদের দেশে অনেক ভালো করছে। সেক্ষেত্রে দেখো বৃষ্টিপাতটা ঠিক মতো না হওয়ার কারণে চা শিল্প একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাছাড়া এই চা শিল্প, চা উৎপাদন করা বা চা উৎপাদন কার্যক্রমের সাথে একটু বেশি দক্ষতারই প্রয়োজন হয়, কারণ অন্য সকল দ্রব্য উৎপাদনের মতো এই দ্রব্যটা উৎপাদন করা অতটা সহজ নয়, যার কারণে একটা শ্রমিকের অভাব দেখা দিচ্ছে, মানে সেই রকম দক্ষ শ্রমিকটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, বা চা শিল্পে আগ্রহী বা চা বিষয় নিয়ে গবেষণা করতে আগ্রহী বা চা শিল্পে কাজ করতে আগ্রহী এরকম একটা শ্রমিকের অভাব সবসময় থেকে যাচ্ছে। তারপরে দেখো সংরক্ষণের সমস্যা, চা কিন্তু অন্য সকল দ্রব্যের মতো আমরা আলু, ধান, গম, পাট এগুলো কিন্তু চাইলেই কোল্ড স্টোরেজ সহজে একটা তাপমাত্রার মাধ্যমে সংরক্ষণ করতে পারি, কিন্তু চাটা সংরক্ষণ করাটা একটু দুরূহ বা একটু কষ্টকর একটা পদ্ধতি, যে কারণে সংরক্ষণের পর্যাপ্ত সমস্যা হচ্ছে না, বা যে উপায় সংরক্ষণ করা যায় সেটার ব্যবস্থা করা যাচ্ছে না, সে কারণে আমাদেরকে চা শিল্প একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর দেখো যোগান সংকট, যোগান দেওয়া যাচ্ছে না ঠিকমতো, যেহেতু সংরক্ষণের অসুবিধা, শ্রমিকের অভাব, ঠিকমতো বৃষ্টিপাত হচ্ছে না, সে কারণে তো উৎপাদন বেশি পরিমাণে হবে না, যার ফলে একটা যোগানে একটা সংকট দেখা দিবে, ঠিকমতো চাহিদা অনুযায়ী বাজারে সেটা যোগান সরবরাহ করা যাচ্ছে না। তারপরে দেখো চাষের জমি স্বল্পতা, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। চাষের জমি স্বল্পতা, এটা কি সমস্যা কিভাবে, দেখো যে অঞ্চলে বেশি চা উৎপাদন করতে হলে আমাদের কি বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয়, বা বেশি বৃষ্টিপাত না থাকলে সেখানে চা উৎপাদন করা যায় না। দেখো চাষের জমি আমাদের একমাত্র সিলেট, শ্রীমঙ্গল, এই মৌলভীবাজার এই অঞ্চলগুলো ছাড়া কিন্তু বেশি বৃষ্টিপাত আমাদের দেশে হচ্ছে না, সে কারণে চাষের জমির একটা স্বল্পতা দেখা দিচ্ছে, ওই অঞ্চলগুলো ছাড়া অন্য কোনো অঞ্চলে চা উৎপাদন করা যাচ্ছে না, সে কারণে চা শিল্পে এটা একটা অনেক বড় সমস্যা হিসেবে আবির্ভাব ঘটছে, চা জমির একটা স্বল্পতা থেকে যাচ্ছে। তারপর দেখো মূলধনের অভাব, এতগুলো সমস্যা থাকলে তো অবশ্যই মূলধনের অভাব থাকবে, বিনিয়োগকারীর অভাব থাকবে, বিনিয়োগকারীর অভাব থাকলেই কিন্তু সেখানে মূলধনের অভাব থাকবে। দেখো আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতির একটা অভাব থাকছে, যে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি নির্ভর বেশি উৎপাদনশীল যন্ত্রপাতি সেখানে নাই, মূলধনের যেহেতু অভাব, সে কারণে এরকম উৎপাদনশীল যন্ত্রপাতি ক্রয় করা একটু সমস্যা হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের চা শিল্প একটা সমস্যার সম্মুখীন। এটা হচ্ছে অন্যতম একটি সমস্যা। প্যাকিং ও গুদামজাতকরণের সমস্যা, দেখো আমরা কিন্তু যখন বস্ত্রশিল্প দেখেছি সেখানেও কিন্তু গুদামজাতকরণের একটা সমস্যা রয়েছে। গুদামজাতকরণের সমস্যা হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক সমস্যা, যেক্ষেত্রে সকল শিল্পের ক্ষেত্রে সমস্যা দেখা যায়, যে গুদামজাতকরণের যদি সুষ্ঠু ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আমাদের এই শিল্পটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে।
তারপরে কীটনাশক ওষুধের অভাব, চা উৎপাদন করতে গেলে কিন্তু অনেক ধরনের রাসায়নিক দ্রব্যের কীটনাশক ওষুধের দরকার পড়ে, এক্ষেত্রে কিন্তু এটার একটা অভাব দেখা দিচ্ছে। তারপর দেখো জলবায়ু পরিবর্তনের কারণেও কিন্তু আমাদের পুরো বিশ্বে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বরফগুলো গলে যাচ্ছে বা ঠিকমতো বৃষ্টি হচ্ছে না, গরমে প্রচণ্ড গরম পড়ছে, বা যতটুকু বৃষ্টির পরিমাণ সেই বৃষ্টিটুকু থাকছে না, যার কারণে চা শিল্পে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই চা শিল্পটাকে আবার পুনরায় উজ্জীবিত করে গড়ে তুলতে চাইলে আমাদেরকে এই সকল সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। যেমন অনিয়মিত বৃষ্টিপাত, এটা নিয়মিত করতে চাইলে কিন্তু এটা প্রকৃতিগত একটা উপাদান, চাইলেই কিন্তু নিয়মিত করা যাবে না। তবে আমাদের যদি প্রত্যেক দিনের আমাদের চলাফেরার যে স্বভাবটা, অভ্যাসটা, সেগুলোকে আমরা একটু যদি চেঞ্জ করতে পারি, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা একটু প্রভাব ফেলতে পারি, পজিটিভ পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু একটা নিয়মিত বৃষ্টিপাতের মাধ্যমে আমরা সেটাকে আবার পুনরায় উজ্জীবিত করে তুলতে পারি। তারপরে মূলধন নিয়োগের মাধ্যমে আমরা আধুনিক যন্ত্রপাতি ক্রয় করে শ্রমিককে তাদের পর্যাপ্ত মজুরি দিয়ে এটাকে আমরা আবার পুনরায় উজ্জীবিত করে গড়ে তুলতে পারি। দেখো, তাহলে এই ছিল আমাদের চা শিল্পের সমস্যাগুলো। এগুলো সমাধান করতে পারলে আবার চা শিল্প পুনরায় উজ্জীবিত হয়ে যাবে। তারপর আছে হচ্ছে আমাদের চামড়া শিল্প। এই দেখো, যখন কোরবানির ঈদ আসে তখন কিন্তু আমরা এই শিল্পটা শুধু নাম শুনতে পারি যে গরুর চামড়াটা সেটা বিক্রি হবে, তাছাড়া সারা বছর চামড়া শিল্প সম্পর্কে কিন্তু তেমন কোনো কিছু শোনা যায় না। শুধু শোনা যায় যে চামড়া দেশের ভেতরে সেরকম ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, বা সংরক্ষণের বা গুদামজাতকরণের কোনো একটা প্রসেস থাকছে না, সে কারণে চামড়া কি হচ্ছে, বিদেশে পাচার হয়ে যাচ্ছে। অথচ এই চামড়াটাকে যদি কাজে লাগানো যায়, চামড়ার জিনিসপত্রের অনেক বেশি চাহিদা বা অনেক বেশি মূল্য রয়েছে, এটাকে সংরক্ষণ করা যাচ্ছে না। যা দেখো, তাহলে চামড়া শিল্পের সমস্যাগুলো কি? প্রথম সমস্যা হচ্ছে প্রক্রিয়াজাতকরণের অসুবিধা। পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক দ্রব্য না থাকার ফলে কি হচ্ছে, প্রক্রিয়াজাতকরণে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যাটা সমাধান করতে না পারলে কিন্তু আমাদের চামড়া শিল্প আরও বেশি ধ্বংসের মুখে যাবে। তবে রাসায়নিক দ্রব্যের অভাব, দেখো চামড়া শিল্পটাকে যে প্রক্রিয়াজাত করতে হলে সেখানে অনেক বেশি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন পড়ে, যেটা আমাদের দেশে পর্যাপ্ত নয়। সে কারণে আমরা কি হচ্ছে, চামড়া শিল্প একটা ধ্বংসের মুখে যাচ্ছে। দক্ষ জনশক্তির অভাব, এই চা শিল্পের মতোই দেখো, চামড়া শিল্পকে যদি সংরক্ষণ করতে হয় বা বাজারজাতকরণ করতে হয় বা সেখান থেকে নতুন কোনো দ্রব্য উৎপাদন করতে হয়, চামড়ার বিভিন্ন প্রোডাক্ট যেমন ব্যাগ থেকে জুতো করে শুরু করে জুতা টুতা, এরকম বিভিন্ন দ্রব্যাদি উৎপাদনে কিন্তু দক্ষ জনশক্তির প্রয়োজন পড়ে। সে কারণে যেহেতু দক্ষ জনশক্তির অভাব, সে কারণে চামড়া শিল্পে এটাও একটা অন্যতম সমস্যা। দেখো, এই যে আমি যেটা বললাম যে চামড়া শিল্পের ক্ষেত্রে ভারতে পাচার, এটা কিন্তু আরও একটা বড় সমস্যা, যেটা আমাদের দেশে পর্যাপ্ত মূলধন বা পর্যাপ্ত মূল্য না থাকার কারণে সেটা কি হচ্ছে, অবৈধ পন্থায় ভারতে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের দালালদের দ্বারা। দেখো, আবার হচ্ছে সংরক্ষণের একটা অভাব, যে কারণে চামড়া শিল্প একটা ধ্বংসের মুখে যাচ্ছে। এটা হচ্ছে চামড়া শিল্পের অন্যতম একটা সমস্যা। পশু সম্পদ পালনে অনীহা, দেখো আমাদের কিন্তু চামড়ার অন্যতম উৎসই হচ্ছে কি পশু ছাড়া কিন্তু অন্য অংশ থেকে চামড়া আসে না। গরু বা ছাগলের চামড়া, এগুলো দিয়েই কিন্তু চামড়া শিল্প গড়ে ওঠে। দেখো, পশু সম্পদ পালনে যেহেতু পশু সম্পদ থেকে এখন সেরকম মূলধন সংগ্রহ করা যাচ্ছে না বা আয় উপার্জন করা যাচ্ছে না, সেক্ষেত্রে মানুষজন পশু সম্পদ পালনে অনীহা প্রকাশ করছে। আবার এখান থেকে যে চামড়াটা উৎপাদিত হয় সেটা ন্যায্য মূল্যও পাওয়া যাচ্ছে না, সংরক্ষণের অভাব থাকছে। এক্ষেত্রে সরকারের একটা ব্যর্থতাও আমরা বলতে পারি। সেই কারণে এখানে হচ্ছে পশু সম্পদ পালনে অনীহা দেখাচ্ছে মানুষজন। এটাও কিন্তু আমাদের চামড়া শিল্পের অন্যতম একটা সমস্যা। দেখো, সরকারি উৎসাহের অভাব, দেখো আমি সর্বোপরি যেটা বললাম যে সরকার তাদের নিজস্ব উদ্যোগে মানুষজনকে যে উৎসাহ দিয়ে আবার নতুন করে উৎপাদন করা বা পশু সম্পদ পালনে একটা তাদেরকে উৎসাহী করে গড়ে তোলা, বা চামড়ার শিল্পের পর্যাপ্ত ন্যায্য মূল্য পাবার যে একটা নিশ্চয়তা, সেটাও কিন্তু দিচ্ছে না। সে কারণে মানুষজন উৎসাহ হারিয়ে ফেলছে, অর্থাৎ বলা যেতে পারে যে সরকারি উৎসাহের অভাব। তারপর দেখো, পরিবেশ দূষণ, এটা কিন্তু পরিবেশ দূষণ করছে অনেকটা, কিন্তু পর্যাপ্ত সংরক্ষণের প্রক্রিয়া থাকলে এটা কিন্তু পরিবেশ দূষণকে অনেকটা কমিয়ে দিবে। সেহেতু পরিবেশ দূষণের প্রক্রিয়াটা কমানোর ব্যবস্থা করতে হবে, বা সেরকম প্রযুক্তিগত দিক থেকে উন্নত করতে হবে। তারপরে দেখো, বাজারটা সংকীর্ণ, সে কারণে চামড়া শিল্পটা অনেকটা ধ্বংসের মুখে। তুই দেখো, পর্যাপ্ত মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না, বা ভারতে পাচার হয়ে যাচ্ছে, সে কারণে বাজারটাও ঠিক মতো না থাকার কারণে মানুষজন পশু সম্পদ পালনে অনীহা প্রকাশ করছে এবং বাজারটাও কি হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। তারপর দেখো, আলটিমেটলি ঋণের অভাব। এই ক্ষেত্রে কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান কি করছে না, ঋণ প্রদান করছে না। কারণ কি, এই ক্ষেত্রেটা এটার ভবিষ্যৎ সম্ভাবনা খুব একটা ভালো না থাকার কারণে, এখান থেকে ঋণগ্রস্ত হয়ে যাবার এরকম একটা প্রবণতা থাকার কারণে ঋণের একটা অভাব দেখা দিচ্ছে, যার কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দিচ্ছে না এবং একটা ঋণের অভাব দেখা যাচ্ছে। এই সকল সমস্যার কারণেই কিন্তু আমাদের চামড়া শিল্প অনেকটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এগুলো সমাধান করতে পারলেই
আমাদের কি আমাদের দেশের চামড়া শিল্পটা আবার পুনরায় উজ্জীবিত হবে, আমাদের দেশটা উন্নতির অন্যতম শিখরে পৌঁছে যাওয়ার আরেকটা ধাপ এগিয়ে যাবে। তাহলে দেখো চামড়া শিল্পের সমস্যাগুলি হচ্ছে এগুলো। তারপর আছে আমাদের কি তৈরি পোশাক শিল্প। এটা কিন্তু আমাদের দেশের অনেক একটা সম্ভাবনাময় শিল্প। ইউরোপের বাজারে আমাদের দেশের তৈরি পোশাক শিল্পের কিন্তু অনেক একটা চাহিদা রয়েছে, কিন্তু বর্তমানে করোনা পরবর্তীকালীন সময়ে তৈরি পোশাক শিল্পে একটু সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো তৈরি পোশাক শিল্পের সমস্যা হচ্ছে কি কাঁচামালের অভাব দেখা দিচ্ছে, যদিও এটা স্বল্প পরিমাণে, কিন্তু কিছু কাঁচামালের অভাব রয়েছে, এখনও এটা ভালো পরিসরে রয়েছে। তারপরে আমাদের যেহেতু সমস্যাগুলো কি কি, সেটা অল্প পরিসরে হতে পারে, সেটা বেশি পরিসরে হতে পারে। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে এই সমস্যাগুলো একটু কম, অন্য শিল্পগুলোর ক্ষেত্রে একটু বেশি, কারণ এই শিল্পটা প্রযুক্তিগত দিক থেকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদেরকে তৈরি পোশাক বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন করে বাহিরের বাজারে ভালো রকম চাহিদা তৈরি করছে। সে কারণে দেখো এখানে একটা কাঁচামালের অভাব, এটা স্বল্প পরিসরে। এখানে যে সমস্যাগুলোই দেখো সেগুলো হচ্ছে স্বল্প পরিসরে। দেখো দক্ষ শ্রমিকের অভাব, তৈরি পোশাক শিল্পে কিন্তু একটা দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। একটা পোশাক তৈরি করার ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে অদক্ষ কোনো শ্রমিক থাকলে সেটা ভালো মতো হবে না, বা সেটা মধ্যে একটা ছিটে ফোটা থাকবে, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, নিম্নমানের পোশাক হয়ে যাবে। তখন এটার একটা হচ্ছে ব্যাড ইম্প্যাক্ট পড়বে। তখন কি করবে, বাইরের দেশে বিনিয়োগকারী বা বায়ার্স যারা আছে তারা এটাকে ক্রয় করতে চাইবে না। দেখো কারিগরি দক্ষতার অভাব। কারিগরি দক্ষতা মানে হচ্ছে কি একটা পোশাক তৈরি করার ক্ষেত্রে তাদের যে একটা জ্ঞান বা তাদেরকে যে একটা দক্ষতা, সেটার একটা অভাব রয়েছে। রপ্তানি পোশাকের আইটেম কম। রপ্তানি পোশাক আমাদের দেশে যদিও রপ্তানি পোশাক অনেক বেশি পরিমাণে বাইরের দেশে চাহিদা রয়েছে, কিন্তু আমাদের দেশে থেকেও চীনের যে রপ্তানি পোশাকগুলো সেগুলোর চাহিদা কিন্তু আরও একটু বেশি, কারণ ওরা অনেক বেশি পরিমাণে আইটেম করছে, আমাদের দেশে অল্প পরিমাণে আইটেম। দেখো কাজের প্রতিকূল পরিবেশ। কাজের প্রতিকূল পরিবেশটা কেন হচ্ছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কাজের একটা প্রতিকূল পরিবেশ এখানে বিরাজ করছে। তারপরে দেখো উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার। উৎপাদন ক্ষমতার ব্যবহারটা পরিপূর্ণভাবে করা হচ্ছে না। রাজনৈতিক অস্থিতিশীলতা সর্বোপরি, যেটা রাজনৈতিক অস্থিতিশীলতা, যার ফলে বাইরের দেশের কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে খুব বেশি সাহসী হচ্ছে না, বা উদ্যোগী হচ্ছে না, বা প্রেরণা পাচ্ছে না। তাহলে দেখো আমরা রপ্তানি শিল্পগুলোর মধ্যে কি কি ছিল, পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, এই শিল্পগুলো দেখলাম। এগুলো হচ্ছে আমাদের রপ্তানিমুখী শিল্পের মধ্যে অনেক বেশি সম্ভাবনামুখী শিল্প, বা এর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ভালো, বা এরা ভালো করছিল। এদের বিভিন্ন সমস্যার কারণে একটু পিছিয়ে যাচ্ছে, আবার সেটাকে সমস্যাগুলো সমাধান করতে পারলে আরও বেশি পুনরায় পূর্ণ উদ্যমে এগিয়ে যেতে পারবে। সে কারণে এই সকল রপ্তানিমুখী শিল্পগুলোর আমরা সমস্যাগুলো কী কী এবং সেগুলো সমাধানের উপায়গুলো আমরা দেখে ফেললাম। তারপরে দেখো আমাদের কি আছে, বাংলাদেশ সরকারের গৃহীত শিল্পনীতিগুলো। আমরা দেখো শিল্পের শ্রেণী বিভাগে কিন্তু দেখেছি যে 2005-এর শিল্পনীতি অনুযায়ী এক ধরনের তোমার করা হয়েছে, শিল্পগুলোকে ভাগ করা হয়েছে। 2005 অনুযায়ী শিল্পর খাতগুলোকে ভাগ করা হয়েছে 4 ভাগে, 2010 অনুযায়ী ভাগ করা হয়েছে 9 ভাগে, 2016 অনুযায়ী ভাগ করা হয়েছে কয় ভাগে, 12 ভাগে। এগুলো কিন্তু দেখলাম। তাহলে দেখো এটা কিন্তু আমরা 3টা শিল্পনীতি দেখলাম। আমাদের দেশ স্বাধীনতা লাভ করে কত সালে, 1971 সালে। তারপর থেকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করে যাচ্ছে, তাই না? এক্ষেত্রে দেখো সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে টোটাল কতগুলো শিল্পনীতি সরকার গ্রহণ করেছিল। প্রথম ক্ষেত্রে যখন আমাদের যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একদম ভঙ্গুর পর্যায়ে চলে গিয়েছিল। বাইরের দেশে যারা বিনিয়োগকারী ছিল তারাও কিন্তু এদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে চলে যাবার উপক্রম ছিল। সে কারণে আমাদের দেশের শিল্পনীতি সেই সময় একটু বেশি পরিমাণে গ্রহণ করার দরকার হয়েছে। তাহলে দেখো স্বাধীনতার পর হতে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে কতটি শিল্পনীতি গ্রহণ করা হয়েছে, 8টি। সেই শিল্পনীতিগুলো কী কী দেখো, স্বাধীনতার ঠিক 1 বছর পরে 2 বছর পরে কি 1973 সালে আমাদের কি শিল্পনীতি গ্রহণ করা হয়েছে। তারপর দেখো দ্বিতীয় শিল্পনীতি গ্রহণ করা হয়েছে 1982 সালে। তৃতীয় শিল্পনীতি গ্রহণ করা হয়েছে কত সালে, 1986 সালে। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট না, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের 2005, 2010 এবং 2016 সালের শিল্পনীতিগুলো। অর্থাৎ এটা মনে রাখলেই হবে যে শিল্পনীতি টোটাল কতগুলো গ্রহণ করা হয়েছে বাংলাদেশের পক্ষে, 8টা। দেখো চতুর্থ শিল্পনীতি ছিল 1991 সালে, পঞ্চম শিল্পনীতি ছিল 1999 সালে, আর ষষ্ঠ শিল্পনীতি হচ্ছে 2005 সাল, সপ্তম শিল্পনীতি 2010 সাল, অষ্টম শিল্পনীতি 2016 সাল। যেহেতু আমরা এখন বর্তমান 2022 সালে বসবাস করছি, সেহেতু পূর্বের শিল্পনীতিগুলো আমাদের জানার দরকার নেই। আমাদের দেশ যেহেতু ক্রমে উন্নতির দিকে যাচ্ছে, সেহেতু আমাদের শিল্পনীতিগুলো ধীরে ধীরে আপডেট হচ্ছে। দেখো আমরা বৃহৎ শিল্প, ক্ষুদ্রায়তন শিল্প, মাঝারি শিল্পের ক্ষেত্রে দেখেছি কি 2005 সালে যে পরিমাণ অর্থকে আমরা বৃহৎ শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করতাম, 2010 সালে যেয়ে কিন্তু তার থেকে একটু বেশি হয়েছে। আবার 2016 সালের শিল্পনীতিতে যে কিন্তু আমাদের বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের আওতাটাও ব্যাপক হয়েছে বা পরিধিটা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আমাদের টোটাল সরকারের গৃহীত শিল্পনীতিগুলো কয়টা ছিল, টোটাল 8টা।
দেখো তাহলে আমাদের শিল্পের মধ্যে কিন্তু আমাদের এই অধ্যায়ে কিন্তু এতটুকুই ছিল, এই পর্যন্তই ছিল। আমরা যে আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো ছিল হচ্ছে এই যে পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, বস্ত্র শিল্প, এগুলো সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। এগুলোর সমস্যাগুলো কি, সমস্যা সমাধানের উপায়গুলো, এগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। তাহলে দেখো আজকের এই লেকচার শেষে বা ক্লাস শেষে আমরা কি বিষয় শিখতে পারলাম। প্রথমে শিখতে পারলাম কি শিল্প কি। শিল্প কি শিখলাম আমরা, যে অনেকগুলো ফার্মের সমষ্টিকে আমরা কি বললাম, শিল্প। শিল্পের পরিধিটা অনেক বেশি। তাহলে আমরা বিভিন্ন ধরনের শিল্প শিখলাম। তারপর শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি সেটাও শিখলাম। তারপর শিখলাম কি শিল্পের উপখাত কয়টা। শিল্পের উপখাত ছিল আমাদের কয়টা, 4টা। কৃষির শিল্পের উপখাত ছিল কয়টা, আমাদের 4টা। আর কৃষির উপখাত আমরা কয়টা দেখেছিলাম, 2টা। শিল্পের উপখাতগুলো ছিল ম্যানুফ্যাকচারিং খাত, খনিজ খনন খাত, বিদ্যুৎ পানীয় গ্যাস খাত এবং নির্মাণ খাত ছিল কি শিল্পের উপখাত। বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাসগুলো দেখলাম। তারপর শিল্প কাঠামোর বৈশিষ্ট্যগুলো দেখলাম, বাংলাদেশের শিল্প কাঠামো কীরকম ছিল, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব কতটুকু, এটাকে আমরা যদি পুনরায় আবার উজ্জীবিত করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে এর প্রভাব কতটুকু পড়বে, সেটাও কিন্তু আমরা দেখলাম। তারপরে ছিল আমাদের রপ্তানিমুখী শিল্পর ক্ষেত্রে পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক, এগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম। সর্বশেষে কি দেখলাম, বাংলাদেশের সরকারের গৃহীত শিল্পনীতিগুলো। বাংলাদেশের সরকারের কয়টা শিল্পনীতি গ্রহণ করেছিল, 8টা, সেগুলো আমরা দেখার চেষ্টা করলাম। তার মধ্যে থেকে আমি কি বললাম, যে তোমাদের শিল্পনীতি 2005, 2010 এবং 2016 অনুযায়ী তোমাদের বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প কি, এগুলো একটু তোমাদের বই দেখে নিতে হবে। কারণ এখানে বিভিন্ন সময় দেখো শিল্পনীতি সেই 8টা শিল্পনীতি অনুযায়ী বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এটা হচ্ছে এক এক রকম। সেহেতু বই দেখে শিখে নিলে তোমরা একটু মুখস্থ করে ফেলে বুঝতে পারবা। আমরা শিল্পনীতি 2010-এর আলোকে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প আর কি বৃহৎ শিল্পটা দেখেছি। যে বৃহৎ শিল্প ছিল কি, যে শিল্পের হচ্ছে জমি ও কারখানা ভবন ব্যতি রেখে তোমার বিনিয়োজিত মূলধন কত, 30 কোটি টাকার অধিক, সেটা ছিল হচ্ছে আমাদের বৃহৎ শিল্প। এবং যে শিল্পে বিনিয়োজিত মূলধন 10 কোটি থেকে 30 কোটি টাকা, সেটা ছিল মাঝারি শিল্প। এবং যে শিল্পে বিনিয়োজিত মূলধন আমাদের হচ্ছে কত, 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্প ছিল। তাহলে আমরা এই ক্লাস শেষে আমাদের অধ্যায় 3, আমাদের কি ছিল, অধ্যায় 3 আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় 3 আমাদের বাংলাদেশের শিল্প, এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত শেখার চেষ্টা করলাম। আশা করি সকলেই বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ধৈর্য নিয়ে সেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আমরা এই লেকচারে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের খুঁটিনাটি সকল কিছু শিখলাম। আশা করি সকলে সুন্দর মতো বুঝতে পেরেছো। সকলকেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আজকের মতো এ পর্যন্তই। আশা করি দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।